আমি এবার আমি এখন একাদশ শ্রেণীতে পড়ছি। আমাকে তোমরা অনেকেই চেনো, আমার নামও জানো। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা ভৌত রাশি ও পরিমাপ থেকে যে অ্যাসাইনমেন্টটা দিছে সেই অ্যাসাইনমেন্টটার সলিউশন নিয়ে। এর আগে আমি একটা আনুমানিক একটা সলিউশন রেডি করছিলাম তোমাদের ব্যাচের কিছু স্টুডেন্টের সাথেই কথা বলে, কিন্তু ওই সলিউশনটা আসলে আমার মনের মতো ছিল না। এরপরে ওই সলিউশনটা দেওয়ার আগে ও পরে আমি অনেকভাবে জিনিসটা ট্রাই করছি, অনেকভাবে চিন্তা ভাবনা করছি, কিন্তু অনলাইনেই বলো অথবা অফলাইনেই কারোর সাথে আমার মতের মিল তেমন পাইনি। মতের মিল তেমন না পাওয়ার কারণে আমি যেটা সবখানে দেওয়া ছিল এটাকে আমি গ্রহণযোগ্য মনে করে একটা সলিউশন কিন্তু তোমাদের দুই একটা গ্রুপে এমনি লিখে দিছি, কিন্তু আমি সাথেও বলে দিছি যে এটা কিন্তু ফাইনাল নয়। আমি এরপরে আরো যখন বেশি শিওর হব তখন আরেকটা নতুন সলিউশন অথবা যেটা ফাইনাল সলিউশন সেটা দেওয়ার চেষ্টা করব। এটা আমি আগে বলে রাখছিলাম। তো এরই জের ধরে গতকালকে ফাহাদ স্যারের একটা ভিডিও দেখার পর আমি আমার যে চিন্তা ভাবনা গুলো ছিল সেটাকে একটা ডেডলাইন টানছি, একদম শেষ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেছি যে আমি যে কয়েকটা উপায় ভাবছিলাম তার মধ্যেই একটাতে না একটা অ্যান্সার মিলছে। তো এই জন্য আমি সেটার ফাহাদ স্যারের সেই ভিডিওর উপর বেসিস করেই আজকে তোমাদের এই অ্যাসাইনমেন্ট সলিউশন গুলো দিব, কিন্তু পুরোটাই ফাহাদ স্যারের পদ্ধতিতে হবে না। আনসারটা মিলবে, কিন্তু পদ্ধতিতে একটু একটু চেঞ্জ থাকবে, কারণ একটা জিনিসের একটা গাণিতিক সমস্যার সমাধান তো বিভিন্ন ভাবেই করা যায়। ঠিক আছে? তো এই ভিডিওটাও অথবা এই সলিউশনটাও যদি তোমাদের পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের নিজেদের মতো একটা সলিউশন তৈরি করে দিও। আর আমি এখন যেটা দিতে যাচ্ছি, আমি কিন্তু আগের সলিউশনে বলে দিয়েছিলাম যে আমি কিন্তু ওটা পুরোপুরি শিওর নই, কিন্তু আমি আজকে যেটা দিতে চলেছি সেটা কিন্তু আমি অনেকাংশেই শিওর। আমি এরপরে পরবর্তীতে আর কোনোভাবেই এটা চেঞ্জ করব না। কিন্তু তোমাদের যদি মনে হয় যে আগেরটাই ঠিক ছিল, অথবা কারো যদি মনে হয় আজকেরটা ঠিক আছে সে আজকেরটা করবে, ওকে, ইউ আর ওয়েলকাম। আবার কারো যদি মনে হয় দুটোই ভুল, সে অন্য কোনোটা করতে চায়, তাহলে সেও ওয়েলকাম। তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। তোমাদের প্রশ্নে নম্বর প্রশ্নে চেয়েছিল যে একটা মান দেওয়া আছে কাগজে, সেই মানটার মাত্রা প্রথমে বলে রাখি তিনটা জিনিস তোমার দেওয়া ছিল, যে সে যে কাগজটা নিচ্ছে তার তার যে মানটা অথবা তার যে প্রতি একক বর্ণ ভয়েসটা বোঝা যাচ্ছে না বা প্রতি একক। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে? মানে বোর্ডের দিকে ফিরলে ভয়েসটা বোঝা যায় না। এটা তাহলে সমস্যা হয়ে যাচ্ছে, এটা তো ব্লুটুথ হেডফোন, এই জন্য। আচ্ছা, একটু দেখো তো কি করা যায়। আমি এখানে এখন কত শোনা যাবে? তো তোমাদের এখানে মানটা দেওয়া ছিল 160 গ্রাম পার মিটার স্কয়ার, এবং এর সাথে কাগজের কথা উল্লেখ ছিল যেটা 75 সেন্টিমিটার বাই 65 সেন্টিমিটার। এখন আমি চিহ্ন দিলাম গুণ, বলছি বাই, কিভাবে সম্ভব? যখন কোনো আয়ত অথবা বর্গের যখন আমরা এর দৈর্ঘ্য আর প্রস্থ হিসাব করি, তখন এটা যদি বি হয়, এ হয়, আর এটা যদি বি হয়, তাহলে আমরা লিখি এ ক্রস বি, কিন্তু আমরা করি এ বাই বি। এটা সবসময় মনে রাখতে হবে, এখানে গুণ হয়, চিহ্নটা গুণ হয়, কিন্তু বলা হয় এটা এ বাই বি। ওকে, তাহলে তোমাদের এইটুকু জানা থাকলো। এখন এই তিনটা তথ্যের উপর বেসিস করে তোমাকে কাজ করতে হবে। ক নম্বর কোশ্চেনটা ছিল যে এই যে মানটা দেওয়া আছে এই মানটা মাত্রা কত। ওকে, আমি তোমাদেরকে কিন্তু পুরোপুরি সলিউশনটা এখানে লিখে দেব। তোমাদের যে সলিউশনের যে মূল কথাগুলো সেগুলো আমি বলে দেব, বাকিটা তোমরা নিজেদের ভাষায় সাজিয়ে লিখবে। অ্যাসাইনমেন্ট কখনোই একজন আরেকজনটা কপি করে হয় না। তোমার মূল জিনিস একই রাখার পর এরপরে তোমাদের যা যা করা প্রয়োজন, তোমাদের যা যা মনে হবে যে এটা বেটার, তোমরা সেটাই করবে। সম্ভবত একটু লাইট চলে যাওয়ার কারণে একটু আলো স্বল্পতা দেখা গেল, কিন্তু বোর্ডটা আশা করি বোঝা যাচ্ছে। সাদ্দাত ভাই, বোঝা যাচ্ছে কি বোর্ডটা? সবকিছু বোঝা যাইতেছে, বোর্ডও বোঝা যায়, কিন্তু সাউন্ডের সমস্যা। সাউন্ডে তুমি বোর্ডের দিকে ফিরলেই আর কি সমস্যা হইতেছে, মানে কমে যাইতেছে বোর্ড। মানে আমাদের দিকে ফিরলে আবার ঠিক হয়ে যায়, কিন্তু বোর্ডের দিকে ফিরলে কমে যায়। তাহলে আমি কথাগুলো বলার সময় আপনাদের আচ্ছা দিকে ঘুরে আচ্ছা, ঠিক আছে। এখন দেখি
কাগজের মান দেওয়া আছে 160 গ্রাম পার মিটার স্কয়ার। তোমরা এখানে এভাবে লিখবে যে এটা কিন্তু দেখতে পাচ্ছ ভর, আর এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এটাকে তোমরা এভাবে লিখতে পারো যে ভরের আমরা জানি ভরের মাত্রা এম, বড় হাতের এম। ওকে, এটা অবশ্যই থার্ড ব্র্যাকেটে রাখবে, অবশ্যই থার্ড ব্র্যাকেটে রাখতে হবে। তারপর ক্ষেত্রফলের একক, সরি ক্ষেত্রফলের মাত্রা, ক্ষেত্রফলের মাত্রা এল হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। এই এল এর উপর যখন স্কয়ার দিব, অর্থাৎ দুইটা এল যখন একসাথে গুণ হয়ে যাবে তখন সেটা হবে এল স্কয়ার। যে এটা মনে করো মিটার, এককটা মিটার, এককটা মিটার, এই দুটো যখন গুণ হয়ে গেল মিটার স্কয়ার, আর মাত্রা হয়ে যাবে এল স্কয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে এল স্কয়ার। এখন দেখো এটা কি পাই আছে না, তাহলে মানের মাত্রা, তাহলে মানের মাত্রাটা কি হবে? অতএব কাগজের মানের মাত্রা কাগজের মানের মাত্রা এম এল ইনভার্স 2। ওকে, তাহলে ক নম্বর ক্লিয়ার। এরপরে আসছি খ নম্বরে। খ নম্বরে তোমাদের বলা ছিল যে এই যে এখানে গ্রাম আকারে দেওয়া, এই গ্রামটাকে তোমরা যদি কেজিতে নিয়ে যাও তাহলে কি হবে, কি ধরনের পরিবর্তন আসবে, অথবা সেটার মানটা কিরূপ হবে। তো তোমরা এখানে এভাবে লিখতে পারো, এখানে আর এই ভর ক্ষেত্রফল লেখার প্রয়োজন নেই। তোমরা এখানে লিখবে কাগজের মান এটা ইকুয়াল টু, এখানে সমান চিহ্ন দিয়ে দিবা, সমান চিহ্ন দিয়ে লিখবা 160 গ্রাম প্রতি একক ক্ষেত্রফলে, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যে ভরটা সেটা হচ্ছে 160 গ্রাম। এরপরে তোমরা তো জানোই এককটা কি হবে, কেজি পার মিটার স্কয়ার, তাই না? অথবা বাই চিহ্নটা দিলে হয়ে যাবে একই কথা, তখন আর ইনভার্স দেওয়ার প্রয়োজন হবে না। এখন তোমরা মিটার স্কয়ার তো নিচে আছে, তাই না? তোমরা চেঞ্জ করবা কোনটা, এই যে 160 গ্রাম, এটাকে নিবা কেজিতে, তোমাকে এই নির্দেশনায় দেওয়া আছে। তো এটাকে যদি তুমি কেজিতে নিতে চাও তাহলে কি করতে হবে দেখো তো, 160 গ্রাম ডিভাইডেড বাই 1000, এখানে অতঃপর এই গ্রামটার আর কোনো প্রয়োজন নেই। এরপর তোমরা এখানে সাইডে, এই সাইডে লিখবা, এখানের উপরে লেখার প্রয়োজন নেই, এখানে লিখবা কেজি, 1 মিটার স্কয়ার। এখন এখানে যেহেতু তোমরা অ্যাসাইনমেন্ট করছো, সেহেতু তোমরা যে তথ্যগুলো আনবা সেই তথ্যগুলোর সাইড নোট দিবা। তো তোমরা এখানে এভাবে দিতে পারো যে 1000 গ্রাম ইজ ইকুয়াল টু 1 কেজি। ওকে, আমি বাংলা ইংরেজি মিশা বলছি, কিন্তু লেখার সময় একটা লিখতে তোমার সাথে ফলো করি। এরপরে এটাকে যদি চেঞ্জ করো, দেখো একটা শূন্য কাটা, এরপর আসে 16, তাই না? 16 ডিভাইডেড বাই 100, তাহলে 16 ডিভাইডেড বাই 100 হলে দেখো দশমিক আছে 16.00 এমন, আর ডিভাইডেড করছো 100 দিয়ে, তাহলে কি হবে, এই যে দুইটা শূন্য, এই দুইটা শূন্যের কারণে দশমিকটা দুই ঘর আগায় আসবে। এই সাধারণ জিনিসগুলোর জন্য কিন্তু ক্যালকুলেটর ইউজ করবা না, নিজে নিজে করার চেষ্টা করবা। দেখো দশমিকটা 16 মানেই 16.00। এখন 100 দ্বারা ভাগ করছো, যত যে সংখ্যাটা দ্বারা ভাগ করবা ওই সংখ্যাতে যতগুলা শূন্য থাকবে দশমিক তত ঘর আগায় আসবে, মানটা যাই হোক না কেন। এখানে 200 দ্বারা ভাগ হতে পারতো, তখন এই 16 কেও 2 দ্বারা ভাগ করতে হতো, কিন্তু এখন যেহেতু 100 হিসাব করছি, কিন্তু দশমিক কিন্তু তখন সেই দুই ঘরই আগাতো, যতগুলো শূন্য তত ঘর আগাবে। তো 0.16 কেজি ডিভাইডেড বাই 1 মিটার স্কয়ার। এখন তুমি চাইলে, যেহেতু প্রথম অধ্যায়ে তোমাদের বৈজ্ঞানিক সংখ্যা অনেকভাবে বলা আছে, তো তুমি চাইলে এটাকে বৈজ্ঞানিক আকারেও প্রকাশ করতে পারবা। বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার নিয়মটা সাধারণত তোমাদের জানাই আছে।
ওইখানে এখানে প্রকাশ করতে গেলে কি হয়, সামনে থাকবে একটা ঘর, এই এক ঘর দশমিকটা এইভাবে রাখতে হয়, অথবা এখানে তোমার যে কোনো সংখ্যা দশমিকটা এক ঘর রাখতে হয়। তো এখানে দেখো দশমিকটা কিন্তু এইটা হলো মূল সংখ্যা, এই মূল সংখ্যার আগে দশমিক। তো তোমার কাজ কি, তোমাকে মূল সংখ্যার একটা ঘর, যে কোনো একটা ঘরকে এই পাশে নিয়ে যাবে। তো তুমি লিখবে এখানে 1.6, তাহলে যত ঘর এই পাশে আগে এগিয়ে নিয়ে গেলা ততটা হয়ে যাবে ইনভার্স। তাহলে এক ঘর আগে এই জন্য 10 ইনভার্স 1। যদি কারণ এই দিক থেকে এই দিকে গেল দশমিক, যদি এই রিভার্সে আসতো তাহলে কিন্তু এই পাওয়ারটা ধনাত্মক হতো। তো এই বিষয়গুলো নিয়ে আর কথা না বলি, তোমার ফাইনাল আনসারটা হচ্ছে 1.6 into 10 inverse 1 কেজি পার মিটার স্কয়ার, কেজি পার মিটার স্কয়ার। এইটুকু করে দিলে তোমার প্রদত্ত মান তুমি পেয়ে যাবে। এই দুইটা নিয়ে আশা করি কারোরই কোনো সমস্যাই ছিল না। তোমাদের মূল সমস্যা ছিল গ এবং খ নিয়ে। এই গ আর ঘ এর বিষয়টা নিয়ে আমাকে অনেক চিন্তা করতে হয়েছে, যার কারণে এরা মানগুলো প্রায় আমার মুখস্থ হয়ে গেছে। তো আর দেরি না করে আমরা সেই এটা ছিল খ নাম্বার, সরি। জি, প্রবলেম হচ্ছে সবার। যেহেতু বুঝতে পারলাম না কথাটা। সাউন্ডের প্রবলেম হইতেছে, বুঝছো? সবাই তোমার সাউন্ডটা বুঝতে পারতেছে না। ওই যে আমি যেটা বললাম, আমাদের দিকে ফিরে কথা বললে ঠিকঠাক থাকে, কিন্তু তুমি বোর্ডের দিকে ফিরলেই আর কি একটু কমে যায়, হ্যাঁ, বা একটু বোঝা যায় না। আর এই যে ক্যামেরা, বুঝছো, একটু ঝামেলা করতেছে, একটু ঝাপসা ঝাপসা হয়ে যাইতেছে একটু পর পর। তো তুমি দেখো তো এটা স্পটলাইট সিস্টেম দিয়ে কোনোভাবে ঠিক করা যায় কিনা। এই যে দেখি অনেকে কমেন্ট করতে বলতেছে, দেখো এই যে ভাই স্পটলাইট করে দেন, তাহলে আপনার স্ক্রিনটা স্টেবল হয়ে যাবে। দেখো তো এটা করতে পারো কিনা, তাহলে স্ক্রিন একটু পর পর ঝাপসা হয়ে যায়। স্পটলাইট বলতে কোনটা বোঝাচ্ছে সেটাই তো খেয়াল করতে পারছি না। আহ, আচ্ছা, আমিও আসলে ওই বিষয়ে খুব একটা জানি না। আচ্ছা, ওটা থাক। তুমি একটা কাজ করো, জাস্ট ভয়েসটা যাতে বোঝা যায়, আর লেখাটা আরেকটু বড় করো। লেখাটা অনেকে বুঝতে পারতেছে না, লেখাটা আরেকটু বড় করো। আর ভয়েসটা যাতে বোঝা যায়, একটু ক্লিয়ার থাকলে হবে। আচ্ছা ভাই, একটা সেকেন্ড একটু। ওকে। ভাইয়া এখন আরেকবার বলো তো। হ্যালো, না, আগেরটাই তো ভালো ছিল। আগেরটা ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, আগেরটা ভালো ছিল। এটা ঝিরঝির করে বেশি। আচ্ছা ভাইয়া, তাহলে আমি ব্লুটুথটা অফ করে দিই। আমি এমনি জেনারেল কথাই বলি। আচ্ছা, তোমরা একটু অপেক্ষা করো, আমি পড়াটা শুরু করছি। দাঁড়াও। ভাইয়া এখন ঠিক আছে কি? হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু বোর্ডের সামনে গেলেই তো আবার কেমন জানি হয়ে যায়, কম কম হ্যাঁ, হয়ে যায়। বোর্ডের মনে হয় ব্লুটুথের কারণেই সমস্যা হচ্ছিল, এখন মনে হয় আর হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো তো কি হয়, দেখো। আচ্ছা, এটা ছিল খ নাম্বার। খ নাম্বারে তোমাদের বলছিল কিলোগ্রাম এককে নিয়ে যেতে। এখন তাহলে তোমাদের ইম্পর্টেন্ট জিনিসটা গ নাম্বারে চলে যেতে যাচ্ছি। দেখো, গ নাম্বারের ক্ষেত্রে যে সমস্যাটা হতো, সেই সমস্যাটা হচ্ছে যে সবাই আমরা 4টা কাগজ নিয়েছিলাম। 4টা কাগজ কেন নিয়েছিলাম সেটারও কারণ আছে, কিন্তু এখন আমার যেটা ওপিনিয়ন, সেখানে এই 4টা কাগজ নিলে হবে না। এটাই হচ্ছে আমার ফাইনাল ওপিনিয়ন। এখন পুরোটা ভালোভাবে ডেসক্রাইব করি। প্রথমে বলে দিলাম এই 4টা কাগজেরটা যেহেতু আগে করে দিয়েছিলাম, এই জন্য বলছি এই 4টা কাগজেরটা হবে না। আমার যেটা মনে হয়, তো এইখানে তোমাকে তো বলেই দিছে যে এই কাগজটা তোমাকে মাপতে হবে, কারণ দোকানদারের সুখ্যাতি আছে, সে অনেক বেশি ভদ্র এবং সে কখনো দুর্নীতি করে না, এই কথাটা বলা আছে। এই জন্য তোমাকে ভালোভাবে মেপে নিতে হবে। তো এই দিকটা মনে করো ছিল 65, দোকানের ভাষ্য মতে এটা ছিল 65, এটা ছিল 75। কিন্তু বলা আছে তোমার বাসায় যে ফিতাটা আছে, একটা অনেক বড় ফিতা আছে তোমার কাছে, এই ফিতাটা দিয়ে তুমি কখনোই 2 সেন্টিমিটারের বেশি কোনো কিছু কম কোনো কিছু মাপতে পারো না।
তোমার ডেডলাইন দেওয়া আছে, তোমাকে বলা আছে তুমি যত বড় খুশি মাপতে পারো, কিন্তু তুমি কখনোই 2 সেন্টিমিটারের কম জিনিস মাপতে পারবা না। অর্থাৎ তুমি এখানে 64 পর্যন্ত মাপতে পারবা, বাকি এক যে এখানে যে পুরোপুরি এক আছে সেটুকু তুমি কোনোভাবেই শিওর হতে পারবা না। একইভাবে তুমি এখানে 74 পর্যন্ত মাপতে পারবা, যে 74 যদি থাকে তাহলে শিওর, কিন্তু বাকি যে একটা অংশ থাকতেছে এই অংশটা যে এই অংশটুকু এই অংশটুকু যে 1 সেন্টিমিটার, এই অংশটুকু যে 1 সেন্টিমিটার, সেটা তোমার শিওর হওয়ার কোনো চান্স নেই। এজন্যই তোমাকে বলা হয়েছে যে তুমি এমন কোনো পদ্ধতি বের করবা যে পদ্ধতিতে তুমি শিওরলি দৈর্ঘ্য এবং প্রস্থ, লেন্থ এন্ড ওয়াইড সবটাই মাপতে পারো। তো তুমি এখানে কি করতে পারো, আমি ভরেরটায় পরে আসছি, আগে দৈর্ঘ্যটায় মিটমাট করি। দেখো, তুমি এই কাগজটা এখানে রাখলাম, ওকে, এই কাগজটার এইদিকে 65, এইদিকে 75, তুমি এটা মাপতে পারছো না। এখন তুমি এর পাশে আরেকটা কাগজ রাখো তো, এটা হচ্ছে আমার পেজ 1, ওকে, এটা পেজ 1, এর পাশে তুমি আরেকটা কাগজ রাখো কোন বরাবর, এটা হচ্ছে এর দৈর্ঘ্য, এটাই দৈর্ঘ্য না, এই দৈর্ঘ্য বরাবর তুমি আরেকটা কাগজ রাখো, দৈর্ঘ্য বরাবর আরেকটা কাগজ যদি রাখো তাহলে কি হবে দেখো তো, তোমার প্রস্থ হয়ে যাবে দ্বিগুণ, প্রস্থ দ্বিগুণ হয়ে যাবে না, যে দৈর্ঘ্য বরাবর তুমি আরেকটা কাগজ বসিয়ে দিছো, তাহলে এটা হয়ে যাবে 65, এটা থাকবে 75। তো এটা যদি এখন 65, এটা যদি 65 হয় তাহলে সামেশন অফ এই বোথ পেজ তাহলে কি আসে, 130। এখন 130 জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? অবশ্যই 130 জোড় সংখ্যা। জোড় সংখ্যা হয় তুমি এটা অবশ্যই মাপতে পারবা, কারণ এখানে 2 সেন্টিমিটার মাপার একটা সুযোগ রয়েছে। এখন তাহলে তুমি এই 30 অর্থাৎ এর প্রস্থ, এটার প্রস্থ যেটা, এই প্রস্থ সম্বন্ধে তুমি শিওর যে যদি এটা 130 হয়ে যায় তার মানে তার প্রস্থ, কাগজটার প্রস্থ ঠিক আছে। কিন্তু তুমি তো দৈর্ঘ্য মাপতে পারলা না, দৈর্ঘ্য মাপার জন্য তোমাকে সেকেন্ড ওয়ে অ্যাপ্লাই করতে হবে। তুমি এটা হচ্ছে তোমার প্রসেস 1, প্রসেস 1 মানে এই কাজটা আমি 2 ধাপে করব, মাপামাপির বিষয়টা। মাপামাপি বলতে দৈর্ঘ্য আর প্রস্থ, অর্থাৎ ক্ষেত্রফলটা ঠিক আছে নাকি সেটা মাপামাপি। তো এটা তোমার প্রসেস 1 গেল। এই প্রসেস 1 থেকে তুমি প্রস্থ শিওর হইলা কিন্তু দৈর্ঘ্য শিওর হইলা না, ওকে, এটা 2 নং পেজ। এখন তুমি কি করবা, তোমাকে তো এটাও শিওর হতে হবে না, এটা শিওর না হলে তুমি বলতে পারবা না যে দোকানের মাপটা সঠিক ছিল কিনা, সে তোমাকে ঠকিয়েছে কিনা। এখন এর জন্য তোমাকে যা করতে হবে, এখানে দেখো প্রস্থ কিন্তু তুমি শিওর হয়ে গেছো, প্রস্থ এখানে আমরা সাইডে রেখে দিলাম। এখন দেখো এটা ছিল 65, এটা কত 75। এবার তুমি প্রস্থ বরাবর আরেকটা কাগজ রাখবা। আগের বার ছিল দৈর্ঘ্য বরাবর পাশাপাশি আরেকটা বসাইছি, এই যে এইটা একটা দৈর্ঘ্য, এইখানে দৈর্ঘ্য বরাবরই আরেকটা বসাইছি, এবার এইটা প্রস্থ, এই প্রস্থ বরাবর আরেকটা বসাবো। প্রস্থ বরাবর আরেকটা যদি পাশাপাশি বসিয়ে দিই আমরা, বসিয়ে দিলে কি হবে, এটা থেকে যাচ্ছে 65 আর এটা হয়ে যাবে 75 বা 75। তো এটা যদি এখন 75 হয়ে যায় তাহলে এটা কত হবে, সামেশন অফ বোথ পেজের, দুইটা পেজেরই লেন্থ যেটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের যোগফলটা কত হবে, অবশ্যই যোগফলটা হবে 150। তো 150 জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? অবশ্যই এটা একটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা হয় তুমি এখানে 2 এর কম আসার কোনো সম্ভাবনাই নেই, তুমি পুরোটাই একবারে মেপে নিতে পারবা। এখন তুমি এটা কিন্তু তুমি মাপতে পারছো না, কিন্তু এটা মাপতে না পারলেও তুমি আগের যে প্রসেসটা ছিল এই প্রসেস থেকেই তুমি শিওর হয়ে গেছো যে এর প্রস্থটা একদম কারেক্ট আছে, যা আমি উপরে লিখেই রেখেছি যে তোমার প্রস্থ একদম কারেক্ট। কিন্তু দৈর্ঘ্য তোমার ইনকারেক্ট ছিল, তখন ইনকারেক্ট বলা যায় না, আমরা বলতে পারি যে দৈর্ঘ্যটা তখন আমরা মাপিনি, কিন্তু এখন আমরা দৈর্ঘ্য মাপছি। তো দৈর্ঘ্যটা মাপার ক্ষেত্রে এখন 150 তুমি মেপে যদি পাও তার মানে সেটার দৈর্ঘ্যটাও ঠিক আছে। তো তুমি এবার দৈর্ঘ্যটা শিওর হয়ে গেল যে 150 এটা শিওর দৈর্ঘ্য। তাহলে তুমি দৈর্ঘ্য আর তুমি প্রস্থ কয়টা কাগজের মাধ্যমে শিওর হতে পারছো সেটা বলো তো। তুমি 2টা কাগজ নিলেই শিওর হতে পারো যে তোমার কাগজ, 2টার কাগজের দৈর্ঘ্য আর প্রস্থ ঠিক আছে,
যদি সেটা 130 প্রস্থ বিশিষ্ট হয় যখন দৈর্ঘ্য বরাবর সাজাইলা, আর যখন প্রস্থ বরাবর সাজাইলা তখন যদি সেটা এইদিকে 150 হয়, তাহলেই তুমি সেটা যদি মেপে পাও তাহলে তুমি বলতে পারবা যে এই দুটোর মান ঠিক আছে। তো তোমার এখানে ন্যূনতম 2টা কাগজ লাগতেছে এর দৈর্ঘ্য আর প্রস্থ সম্বন্ধে শিওর হওয়ার, তোমার কিন্তু 4টা কাগজের প্রয়োজন হচ্ছে না। কথাটা আমার বুঝতে পারছো? তোমার 4টা কাগজের প্রয়োজন হচ্ছে না, 2টা কাগজই ভিন্ন ভিন্ন অবস্থানে রেখে সে চেষ্টা করবে এটার দৈর্ঘ্য আর প্রস্থ মাপার। সে তাকে বলা হয়েছে ন্যূনতম পেজ নিতে হবে। অবশ্যই ন্যূনতম অর্থ কি? ন্যূনতম অর্থ হচ্ছে সে যত পারে তত কম ইউজ করবে। সে তো কৃপণ, তাই না? আমি তাকে কৃপণের সংজ্ঞাটা দিয়ে দিলাম, কিন্তু সে আসলে কৃপণ কিনা তা তো বলা নেই। প্রশ্নেই বলে দিছে যে সে কমসে কমটা কিনবে, কিন্তু কমসে কমটা কেনার জন্য সে তো অবশ্যই 4টা নিবে না। সে চেষ্টা করবে যে যত কমে পারা যায়, যত কমে করার জন্য সে এর অবস্থান চেঞ্জ করতেও রাজি আছে। ওকে, একবার এই দিকে রাখলো 2 নম্বর পেজটা, একবার এখান থেকে সরিয়ে এখানে নিয়ে আসলো 2 নম্বর পেজটা, তাহলে তো সে শিওর হয়ে যাচ্ছে। সে যদি অবস্থান চেঞ্জ করেই শিওর হতে পারে তাহলে সে 2টা এক্সট্রা পেজ এখানে 2টা এক্সট্রা পেজ কেন কিনবে? হয় সে কিনবে না। সে কাগজ 2টা অবস্থান চেঞ্জ করেই সে এটা ক্ষেত্রফল অথবা দৈর্ঘ্য বলো প্রস্থ বলো সেটা এনশিওর করার চেষ্টা করবে। ওকে, তাহলে 2টা কাগজের ব্যাখ্যাটা পাইলাম। তাহলে 2টা কাগজ দিয়ে তার কাজ চলে যাবে। এখন দেখো, এখন আমরা ভরের ক্ষেত্রে চলে যাব। ভরের ক্ষেত্রে কি বলা ছিল? ভরের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন দেওয়া ছিল, এদিকে 150 হয়েছিল দৈর্ঘ্য। ওকে, তার মানে এটা আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ 100% কারেক্ট। দোকানিটাকে দৈর্ঘ্য অথবা প্রস্থ দিয়ে ঠকায়নি, দোকানে তাকে দৈর্ঘ্য বা প্রস্থ দিয়ে ঠকায়নি। এখন আসবো আমরা ভরে। ভরের ক্ষেত্রে বলা আছে তার বাসায় যে ভর মাপক যন্ত্রটা আছে সেটা দিয়ে কখনোই 20 গ্রামের কম বস্তু, 20 গ্রাম ভরের কম বস্তু মাপা যায় না। 20 গ্রামের ভরের কম বস্তু কখনোই মাপা সম্ভব নয়। এখন এই আবার কাগজের ভরটা কি দেওয়া ছিল? 160 গ্রাম পার মিটার স্কয়ার, অর্থাৎ এখানে ক্ষেত্রফলেরও একটা ব্যাপার আছে। এখন দেখো, তুমি প্রসেস 1 ফলো করে ক্ষেত্রফল বের করতে পারো, প্রসেস 2 ব্যবহার করে ক্ষেত্রফল বের করতে পারো। আবার যদি তুমি একটা কাগজ নিয়ে চাও, তুমি একটা কাগজ নিয়েও ক্ষেত্রফল বের করতে পারো। আমি দুটোই দেখাচ্ছি। মনে করো তুমি প্রথমে দুইটা এই বরাবর কাগজ নিলে, এই বরাবর কাগজ নিয়ে ক্ষেত্রফল বের করবা। এটা তোমার হচ্ছে 65, এটা 75, এটা 75, এটা ছিল প্রসেস 2। প্রসেস 2 এ তোমরা কাগজ দুটো যেভাবে সাজাইছিলা সেই সাজানো অনুসারে তোমরা ক্ষেত্রফলটা নির্ণয় করবা। নির্ণয় করার ক্ষেত্রে এখন দেখো তো, তোমার দৈর্ঘ্য হবে কত? 75 প্লাস 75, তার মানে 150। 150 এই পুরো ক্ষেত্রফলটা, 150 ইন্টু 150 ইন্টু কত এর প্রস্থটা, তাহলে প্রস্থ কত? 65। তাহলে 150। জি ভাইয়া, কোনো সমস্যা? হ্যালো, তুমি লাস্ট প্রশ্নটা একটু এক্সপ্লেইন করো, অনেকের সাউন্ড প্রবলেমের কারণে বুঝতে পারি না। আপু আমি তোমার কথাটা শুনতে পাচ্ছি না, আমার নেটওয়ার্ক কেটে কেটে আসছে হয়তো। হ্যালো হ্যালো আপু, অনেকে সাউন্ড প্রবলেমের কারণে আর কি লাস্ট প্রশ্নটা ঠিক মতো বুঝতে পারে না। তুমি একটু মুখে মুখে বলে দিও। ভাই লাস্ট প্রশ্ন বলতে গ নাম্বার নাকি খ নাম্বার? গ নাকি খ? গ নাম্বার। আমি তো প্রায় 10 মিনিট ধরে গ নিয়ে কথা বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এটা করার পর একদম লাস্টে একটা সামারি দিয়ে দেও যে কিভাবে কিভাবে করতে হবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, শ্রাবণী আপুর কি কোনো নয়েজ আসছে? শ্রাবণীর লাইভ ভিডিও অন, তো ওই ভয়েসের সাথে ওর ভয়েস মিলে একটা ঝামেলা হয়তো রয়ে যাচ্ছে। আচ্ছা, শ্রাবণী আপু একটু মিউট করলে ভালো হইতো না আচ্ছা তাহলে? আচ্ছা, আমি করে দিতেছি। আচ্ছা, তুমি কন্টিনিউ করো। আচ্ছা, এক্সট্রা নয়েজ কি আমারই আসছে নাকি সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা দেখো, তোমাদের গ নাম্বার কোশ্চেনটা বলছিল যে দোকানি যে সে ন্যূনতম কয়টা কাগজ কিনবে, এটাই ছিল তোমার কোশ্চেন। আর বাকিগুলো তো তোমরা এতদিনে তো প্রশ্নটা পড়ে বাকি কিছু বুঝে থাকার কথা। আমি তো এই জন্যই
আর কি একদম ব্রিফ বললাম না শুরুর দিকে, না হলে তো কোশ্চেনটা ব্রিফ বলতাম যদি শুরুতে হতো। তো এটা দেখো এদিকে এই অংশটা আমরা ক্ষেত্রফল বের করবো, এটার ক্ষেত্রফল কত হবে 150 ইন্টু 65 সেন্টিমিটার স্কোয়ার। যদি আমরা এটাকে গুণ করি 150 ইন্টু 65 তাহলে 9750। 9750 কত সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ারকে যদি মিটার স্কোয়ারে নিতে চাও, মিটার স্কোয়ারে নিতে গেলে ডিভাইডেড বাই 1 এর পরে 4টা শূন্য, 4টা শূন্য দিলে দেখো এখানে দশমিক এমন ছিল না, দশমিক শূন্য শূন্য, তাহলে 4টা শূন্যের জন্য 4 ঘর এগিয়ে আসবে, তাহলে এখানে চলে আসবে দশমিকটা। ওকে, তাহলে 0.9750 মিটার স্কোয়ার। দেখো তাহলে দুইটা কাগজের ক্ষেত্রফল হচ্ছে 0.9750 মিটার স্কোয়ার। আবার দেখো তুমি যদি প্রস্থ বরাবর রেখে হিসাবটা করতে, তুমি কিন্তু একটা ওয়ে ফলো করবে। আমি তোমাদের সুবিধার্থে দুইটা ওয়ে দেখাচ্ছি। বেশি বড় হয়ে গেছে। প্রসেস 1 অনুসারে দেখো তোমার এটা ছিল 65, এটা ছিল 65, এটা ছিল 65, এটা ছিল 75। তো এটা 65 65 75 হলে এটা কত হতো দেখো তো, ক্ষেত্রফলটা হতো 75 প্লাস 75 অর্থাৎ 130 ইন্টু 75 ইকুয়াল টু কত? আনসারটা সেমই আসবে, বিশ্বাস না হলে ক্যালকুলেটরে করে দেখো। 1130 ইন্টু 75 তাহলে 9750। দেখছো একই আসছে। তাহলে দুইটা কাগজের ক্ষেত্রফলের কোনো পরিবর্তন সাধিত হবে না। ওকে, তুমি যেই পাশে রাখে সাজাও না কেন তোমার ক্ষেত্রফল কিন্তু সেমই থাকবে। এটা হচ্ছে মিটার স্কয়ার। এখন তুমি এই দুইটা কাগজের ক্ষেত্রফল থেকে কাজ করতে পারো, অথবা তুমি চাইলে একটা কাগজ নিয়েও কাজ করতে পারতে। তো আমি দুইটা কাগজ নিয়েই দেখাই, যেহেতু তুমি একবার দুই পাশে সাজিয়ে নিছো। তাহলে দেখো তোমার 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কাগজের 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কাগজের ভর 160 গ্রাম। 160 গ্রাম তা না? 160 গ্রাম যদি হয় তাহলে তোমার 0.9750 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কাগজের ভর কত হবে দেখো তো। অর্থাৎ যে দুইটা কাগজ নিছো একসাথে, এই দুইটা কাগজের ভরটা কত হবে? দুইটা কাগজের ভর হয়ে যাবে 160 ইন্টু 0.9750 এত গ্রাম। ক্যালকুলেটরে দেখি। মানটা আসছে 6.09 ইন্টু 10 ইনভার্স 3। গ্রাম। দেখো কাগজের ভর কিন্তু অতি নগণ্য হয়, একদমই মানে যখন হাত দিয়ে ফিল করার চেষ্টা করো তখন কিন্তু খুবই কম হয়, এটা তোমরা বুঝতেই পারো। ওকে, তাহলে তোমরা দুইটা কাগজের ভর পাইলা, কিন্তু এখন দেখতে হবে এই দুইটা কাগজের ভর 20 দ্বারা বিভাজ্য কিনা। 20 দ্বারা যেই মুহূর্তে বিভাজ্য হবে ওই তখনই সেই মুহূর্তে আমরা এই কাগজটাকে পরিমাপ করতে পারবো। যদি এমন হয় যে কাগজের ভরটা 20 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তার মানে আমরা কিছুটা অংশ হয়তো পরিমাপ করতে পারলাম, কিন্তু বাকি অংশটা ঠিক আছে কিনা, মনে করো এই অংশটা ঠিক আছে কিনা সেটা ভালোভাবে বুঝতে পারবো না। এই জন্যই তোমাকে এমন একটা মান নিতে হবে যেন এটা 20 দ্বারা বিভাজ্য হয়, কারণ 20-এর কম তোমরা মাপতে পারবে না। তো দেখো মনে করো এইটা হচ্ছে তোমার ভরটা তুমি পাইলা। ওকে, এরপর কি করবা? এটা তো অবশ্যই 20 দ্বারা বিভাজ্য নয়, তাই এটাকে নিয়ে তুমি কাজ করলে সম্ভব হবে না। এরপরের অংশে দেখো
এরপরের অংশে যদি তুমি এটাকে 2 দ্বারা গুণ করো, 1 দ্বারা গুণ করলে তো অবশ্যই কাজ হবে না, তুমি 2 দ্বারা গুণ করার চেষ্টা করবা, 2 দ্বারা গুণ করলে কাজ হয় কিনা সেটা দেখবা। এরপরে তুমি 3 দ্বারা গুণ করবা, 3 দ্বারা গুণ করলে কাজ হয় কিনা তুমি সেটা দেখবা। এরপরে 4 দ্বারা গুণ করলে তোমার কাজ হয় কিনা তুমি সেটা দেখবা। এভাবে তোমাকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। ওকে, একটা সেকেন্ড একটু আমাকে সময় দাও। আমি একটা একটা শুধু ক্যালকুলেটর একটু দেখে নিই, দাঁড়াও। ওকে, ঠিক আছে। এখন তোমাকে দেখি 2টি কাগজের ভর তোমার 6.09 ইন্টু 10⁻³ গ্রাম, যা ক্যালকুলেশন একটু মনে হয় ভুল হইলো আমার। গুরু 160 ইন্টু 0.9750 ইকুয়াল টু হয় 156 গ্রাম। এই জন্যই আমি একটু ক্যালকুলেটর চেক করতে গেছিলাম। এখানে আই এম সরি, এখানে ক্যালকুলেশনটা ভুল হয়ে গেছে। এটা হবে 156 গ্রাম। এই 156 কিন্তু 2 দ্বারা 20 দ্বারা বিভাজ্য নয়, এই জন্যই তুমি 156 গ্রাম নিয়ে কাজ করতে পারবে না। এরপর দেখো, তাহলে এটা হয়ে যাবে 156 গ্রাম, যা 20 দ্বারা বিভাজ্য নয়, যা 20 দ্বারা বিভাজ্য নয়। এরপরে তুমি যদি এরপর তুমি এই শেপেই তো আগাতে যাচ্ছ, তাই না? এই শেপেই আগাতে যাচ্ছ, তাহলে এই শেপে তুমি আরেকটা কাগজ দিবা, তাহলে কেমন হবে? এটা এর দ্বিগুণ হয়ে যাবে। এই শেপ একটা ছিল তোমার কাছে, এই শেপ থেকে তুমি 2টা পাইছো, এবার এই শেপের মতো আরেকটা শেপ নিবা, তাহলে কি তুমি এখানে 4টি কাগজ নিবা, তাহলে 4টি কাগজের ভর 156 গুণন 2, তাহলে কত হচ্ছে? হচ্ছে 312 গ্রাম, যা 20 দ্বারা বিভাজ্য নয়। এরপরের অংশে এরকম 2টা নিছো, এবার এরকম নিবা 3টা, তাহলে কি হচ্ছে? 6টা কাগজ। 6টি কাগজের ভর 156 ইন্টু 3, মানে আমরা এর গুণিতক নিচ্ছি। এর গুণিতক হচ্ছে 2, 4 হচ্ছে এর 2 এর গুণিতক হচ্ছে 6, এইভাবে। কারণ প্রথমে আমার ইনিশিয়ালি আমার 2টা কাগজ ছিল, তো 156 ইন্টু 3, 468 গ্রাম, যা 20 দ্বারা বিভাজ্য নয়। এরপরে 8টা কাগজ নিবা, 8টি কাগজের ভর 156 ইন্টু 4, 624, যা 20 দ্বারা বিভাজ্য নয়। এরপরে ফাইনালি 10টি কাগজের ভর 156 ইন্টু 5, 156 ইন্টু 5 যদি হয়, আনসার আসে 780 গ্রাম, যা 20 দ্বারা বিভাজ্য, অতএব তোমাকে 10টা কাগজ নিতে হবে। 10টা কাগজ যদি তুমি নিয়ে ফেলো, তাহলে 2টি কাগজ করে তুমি 2টি করে কাগজ নিয়ে এর দৈর্ঘ্য আর প্রস্থ সম্বন্ধে শিওর হতে পারো। 2 ভাবে সাজিয়ে এইভাবে সাজাতে পারো, এইভাবেও সাজাতে পারো, এটা 1, এটা 2, এটা 1, এটা 2। আবার এই কাগজগুলো একত্রে করো, অথবা পাশাপাশি রাখো, অথবা একটার উপর আরেকটা চাপা দিয়ে রাখো, যেভাবে খুশি সেভাবে রেখেই তোমরা এর ভরটা নির্ণয় করতে পারো। 10টা কাগজ পরপর রেখে ভর একসাথে নির্ণয় করতে গেলে সেটা যদি 780 হয়, তাহলে সেটা হবে, সেটা এই তার যে যন্ত্র আছে, ভরমাপক যন্ত্র, সেটা দিয়ে নির্ণয় করা যাবে। ঠিক আছে, আশা করি এই প্রশ্নটা ক্লিয়ার, যে 4টা কাগজ প্রয়োজন নেই, 20টা কাগজেরও প্রয়োজন নেই। এখানে যে 4টা কাগজ পরপর নিয়ে সাজাতে হবে এমন কোনো কথা নেই, আবার 20টা কাগজই লাগবে ভর নির্ণয়ের জন্য এমন কোনো কথা নেই। আশা করি এই প্রশ্নটা ক্লিয়ার হচ্ছে।
বর্ণ, জি ভাইয়া। তুমি গ নাম্বারটা একদম শুরু থেকে শেষে কিভাবে লিখতে হবে সেটা একটু বলে দাও তো ওদের, ওরা অনেকে হ্যাঁ, কনফিউজ তাহলে হয়ে গেছে। ভাইয়া বোর্ডে তো পুরোটা লেখা আচ্ছা পসিবল হবে না, আমি তাহলে, তাহলে খাতায় লিখে সেটা বিভিন্ন পিডিএফ করে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাও একবার মুখে এটা বলে লিখতে দাও এখন যে অনেক সময় লাগবে। শুরু। হ্যাঁ বুঝতে পারছি, একবার একটু বলে দিতে পারো যে কিভাবে কিভাবে করা যেতে পারে যদি তুমি একবার সম্ভব হয়। মুখে বলে দাও। আচ্ছা, দেখো আমি আগের ব্যাখ্যাটাও যেভাবে দিছিলাম এই ব্যাখ্যাটাও কিন্তু সেভাবে লিখবো, শুধু 4-এর জায়গায় হবে 2। আমি বলে দিচ্ছি পরে আবার, তাহলে আমি খাতায় লিখে পিডিএফ করে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। আপাতত এটা মুছে ফেলি। দেখো তোমার কাছে কাগজ দেওয়া ছিল এমন, তুমি এই কাগজটা প্রথমে আর্ট করবা, এই কাগজটা এভাবে এঁকে নিবা। এঁকে নেওয়ার পর তুমি বলবা এখানে কাগজের এখানে কাগজের দৈর্ঘ্য 75 এবং ইংরেজিতে লিখে, ইংরেজিতে লেখাই বেটার, যে কাগজের দৈর্ঘ্য 75 এবং প্রস্থ 65, কোনটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য বলতে 2 দ্বারা ভাগ করলে এর কোনো ভাগশেষ থাকবে না এমনটা নয়। এদেরকে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে দেখা যাবে ভাগশেষ 1 আছে। তো এই 1 তো তুমি আর তখন 2 দ্বারা মাপতে পারবে না। এজন্যই এই কাগজটা তার যে ফিতা সেই ফিতা দিয়ে মাপা যাবে না। এখন তুমি বলবা যে যেহেতু 2 দ্বারা বিভাজ্য নয় সেহেতু 2টি কাগজ নিম্নোক্ত পদ্ধতিতে রাখলে এর দৈর্ঘ্য সম্বন্ধে আমরা নিশ্চিত হতে পারবো। নিম্নোক্ত আমরা প্রথমে বলে দিলাম, নিম্নোক্ত পদ্ধতিতে রাখলে আমরা দৈর্ঘ্য সম্বন্ধে নিশ্চিত হতে পারবো। তো দৈর্ঘ্য সম্বন্ধে নিশ্চিত হতে হলে তোমাকে প্রস্থ বরাবর কাগজ দুটো সাজাতে হবে। তুমি হতে যাচ্ছ দৈর্ঘ্য সম্বন্ধে নিশ্চিত, ওকে? তাহলে দৈর্ঘ্য সম্বন্ধে নিশ্চিত হবা যখন এখানে দৈর্ঘ্য পাশাপাশি থাকবে আর তুমি 130 মাপতে পারবা, তখন এটা হচ্ছে তোমার নিম্নোক্ত পদ্ধতির মধ্যে পদ্ধতি 1। তাহলে এখান থেকে তুমি আমি যেভাবে দেখালাম যে এর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 130, যা মাপা সম্ভব। এরপর যা আমরা পরিমাপ করতে পারি। এরপর লিখবা আবার এই কাগজ দুটির অবস্থান পরিবর্তন করে নিম্নোক্ত পদ্ধতিতে সাজালে, প্রথমে একবার নিম্নোক্ত বলছো তখন এটা চলে গেছে, এরপর আরেকবার বলবা এখন দুইটি কাগজ আবার পুনরায় এর অবস্থান বিন্যাস করে নিম্নোক্ত পদ্ধতিতে সাজালে এর দৈর্ঘ্য এর প্রস্থ সম্বন্ধেও নিশ্চিত হওয়া সম্ভব। প্রস্থ সম্বন্ধে নিশ্চিত হতে গেলে তখন তোমাকে সাজাতে হবে দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর, ওকে? তাহলে তুমি এখানে এটা হচ্ছে তোমার 65, এটা 65, এটা 75, এই দুটো যোগ করে হবে 130। সরি, এখানে হতো এটা 150, এটা 150 যেটা তুমি মাপতে পারতা, এখানে এটা হবে 130 যেটা তুমি মাপতে পারবে। তো তুমি এখানে বলবা যে পদ্ধতি 1 থেকে পদ্ধতি 1 এর বিন্যাস অনুযায়ী আমরা দুটি কাগজ নিয়ে এর দৈর্ঘ্য সম্বন্ধে নিশ্চিত হতে পারি। পদ্ধতি 2 অনুসারে দ্বিতীয়ভাবে বিন্যাস করে পুনর্বিন্যাস করে আমরা এর প্রস্থ সম্বন্ধে নিশ্চিত হতে পারি। অর্থাৎ দুইটি কাগজের মাধ্যমেই দৈর্ঘ্য এবং প্রস্থ সম্বন্ধে নিশ্চিত হওয়া সম্ভব। এরপর তুমি চলে আসবা তোমার হরের ব্যাখ্যা। এখন হরের ব্যাখ্যায় কি হয়ে যাবা যে দুটি কাগজ দ্বারা গঠিত যে আয়তক্ষেত্র, প্রথমে সেটার ক্ষেত্রফল নির্ণয় করবা। লিখবা দুটি কাগজ দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় 1 নিবা না হয় 2 নিবা, হয় 1 নিবা না হয় 2 নিবা। তাহলে লিখবা 75 প্লাস 75। তুমি যদি পদ্ধতি 1 অনুসারে বলতে চাও তাহলে এভাবে বলবা যে পদ্ধতি 1 অনুসারে সাজিয়ে পাই পদ্ধতি 1 অনুসারে সাজিয়ে যে আয়তক্ষেত্র পাই তার ক্ষেত্রফল হলো 75 প্লাস 75 ইনটু 65 ইকুয়াল টু 9750 সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল টু এটা 0.975 মিটার স্কয়ার। এইটুকু লিখলা। এখন লিখবা তুমি দেওয়া আছে প্রতি না লিখে লিখবা 1 মিটার স্কয়ার। 1 মিটার স্কয়ার কাগজের ভর 160 গ্রাম। এখন লিখবা 0.975 মিটার স্কয়ার কাগজের ভর, দুইটা গুণ করবা আসবে 156। এরপর তুমি লিখবা যে কিন্তু 156 কে অথবা 156 কে 20 দ্বারা ভাগ করা যায় না। তারপরে লিখবা 156 গুণন 2 আসবে 312 ব্র্যাকেটে আমি যেভাবে এই কথাগুলো আমি এখানে যেভাবে লিখেছি সেভাবে লিখবা, যা 2 দ্বারা বিভাজ্য 20 দ্বারা বিভাজ্য নয়। এরপর 156 গুণন 3 অ্যানসারটা লিখবা, যা 20 দ্বারা বিভাজ্য নয়। তারপর 4 যা 20 দ্বারা বিভাজ্য নয়। এরপর 5 লিখবা, 5 লেখার পর
অতএব 10টি কাগজের ভর হচ্ছে 156 ইন্টু 5, যা হচ্ছে 780 গ্রাম, যা 20 দ্বারা বিভাজ্য। অতএব সে ন্যূনতম 10টি কাগজ কিনবে। আশা করি ক্লিয়ার হয়েছে। ভাষাটা এইভাবেই লিখবা, সবাই এভাবেই লিখতে হবে এমনটা না, কিছুটা পরিবর্তন এনে লিখবা, না হলে তো তোমার যে ইউনিকনেস সেটা তো চলে যাবে। আমি তো আমার ভাষায় বললাম, এখন আমি তোমাকে মূল জিনিস বুঝিয়ে দিছি যে কিভাবে তোমার 10টা কাগজ প্রয়োজন। তুমি এখন এই 10টা কাগজের হিসাব কিভাবে লিখে উপস্থাপন করবা তোমার অ্যাসাইনমেন্টে, সেটা পুরোপুরি তোমার নিজস্ব ব্যাপার। এই ব্যক্তি স্বাধীনতা তোমার থাকা প্রয়োজন। আমার কথা যদি পুরোপুরি লিখে দাও তাহলে তো তোমার নিজস্বতা, তোমার ব্যক্তিত্ব চলে যাচ্ছে। এখন আসি ঘ নম্বরে। এই ঘ নম্বরে আমরা কোশ্চেন বুঝিনি যে আমাদেরকে কি নিয়ে কাজ করতে হবে, আমরা বুঝিনি যে আমাদেরকে কি জিনিস নিয়ে কাজ করতে হবে। গ নম্বরে তো আমরা বুঝছিলাম যে কি নিয়ে কাজ করতে হবে, কিন্তু আমরা বুঝতে পারিনি যে কয়টা নিব, কিভাবে নিব, কিভাবে বিন্যাস করব। আর ঘয়ের ক্ষেত্রে আমরা প্রশ্নই বুঝতে পারিনি। এখানে এতগুলো মান দেওয়া যে আমরা কনফিউজ যে কোন মানটা নিয়ে এক্স্যাক্টলি কাজ করব। দেখো এখানে শুরুতেই বলি, এই 8টা করে নিয়ে, এই 8 গ্রামের বস্তু নিয়ে 40 মেলানোর যে কথাটা ছিল সেটা জাস্ট এক্সাম্পল, ইট ওয়াজ অ্যান এক্সাম্পল। এটার কোনো বাস্তব অস্তিত্বই নেই, কারণ তুমি তো 8 গ্রাম করে মাপোনি। আমি এখানে যেভাবে 20-এর হিসাবটা দেখাইলাম, এই 20-এর হিসাবটা তোমার কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্যই এই 8 গ্রাম করে 40-এর কথা বলা হয়েছিল। এই 20-এর হিসাবটা শুধুমাত্র ক্লিয়ার করার জন্য, যে আমি একটা নিতে পারতেছি না, এই জন্য আমি 2টা নিয়ে চেষ্টা করব। 2টা নিয়ে পারলাম না, 3টা নিব। 3টা নিয়ে পারলাম না, 4টা নিব। 4টা নিয়ে পারলাম না, 5টা নিব। এট লাস্ট আমার 5-এ গিয়ে মিলছে। 5-এ গিয়ে 10টা কাগজ নিয়ে আমি কাজ করছি। একদম একই ভাবে 8টা কাগজ নিয়ে 40 মেলানোর কথা বলা হয়েছে, কারণ যে তুমি যদি 2টা কাগজ নাও তাহলে 2টা কাগজ অথবা 2টা জিনিস যদি নাও, সেই 2টা জিনিস নিয়ে তোমার হবে 16, 20 দিয়ে মেলাতে পারবা না। 3টা জিনিস নিলে তোমার হবে 24, 20 দিয়ে মেলাতে পারবা না। এক প্লাস 5টা জিনিস যদি নাও তাহলে তুমি 40 মিলাইতে পারবা। তখন আর আসলে যদি সেটা 40 হয় তাহলে তুমি বলবা 5টা জিনিস ছিল, এই 5টা জিনিসের ভরই 5 দ্বারা ভাগ করলে তুমি পাবা 8। এই জন্য তুমি তখন বলতে পারবা যে জিনিসটার ভর এক্স্যাক্টলি 8ই ছিল। এইটা একটা ছিল এক্সাম্পল তোমাকে এই জিনিসটা দেওয়ার জন্য। এটা যদি নাও দিত তাহলেও কিন্তু তোমাকে এটা করতে হতো। এটা তোমাকে দিছে তোমার সুবিধার্থে, কিন্তু তোমরা এটা দেখে হয়ে গেছো কনফিউজ। আমি নিজেও তোমাদের কথা শুনে কনফিউজ ছিলাম যে এটা তো একটা উদাহরণ, এইটা থেকে কেন কাজ হবে। আর এইটা নিয়ে কাজ করলে তোমার উত্তর আসবে এক একজনের এক এক রকম। তোমাকে কি অ্যাসাইনমেন্ট এমন দিবে যার জন্য একটা গাণিতিক সমস্যার একাধিক উত্তর থাকে, কারণ একজন নিচ্ছে 0.95, আমি নিলাম 0.96, 7.96, তাহলে তার সাথে আমার উত্তর কি কোনোভাবে মিলবে? আমার তো শুরুতেই একটা ভেরিয়েশন এসে গেল। তাহলে আমার এখানে তার 8-এর থেকে তার ডিফারেন্সটা হচ্ছে 0.05, আমার হচ্ছে 0.04। তাহলে এখানে সে আরো যোগ করবে, এখানে আমি আরো যোগ করছি, যোগ করার পর 5 দিয়ে না 8 দিয়ে আমি ডিভাইড করলাম, তারপর কি এক একজনের এক এক রকম উত্তর আসবে। এক একজনের এক এক রকম উত্তর কেন আসবে? তাহলে তো ভুল করলেও টিচারটা বুঝতে পারবে না যে সে ভুল করছে না ঠিক করছে, তাকে তো আন্দাজি মার্ক দিয়ে যেতে হবে। এই কাজটি কখনো অ্যাসাইনমেন্টটা হবে? আমার দেখা অনুযায়ী কখনো অ্যাসাইনমেন্ট অথবা কোনো একদম যেগুলা স্ট্রিক্ট পরীক্ষা সেখানে হয় না। এটা তোমাদের এসএসসির বিষয়, এর সাথে তোমার এসএসসি জড়িত, এই জন্য এখানে এটা কখনোই ছেলে খেলা করবে না। এই জন্যই আমিও এই একই ভাবে করে দিছিলাম। এই জন্য আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত যে ওই মুহূর্তে আমি নিজের উপর এতটা কনফিডেন্স পাইনি। কনফিডেন্স না পাওয়ার কারণ আমি এই পড়াগুলো পড়ছি আরো 2 বছর আগে, কিন্তু যারা রিসেন্ট স্টুডেন্ট তারা এই পড়াগুলো আজকাল পড়তেছে, তাই তাদের উপর দিয়ে কথা বলে আমার নিজস্ব একটা মত প্রকাশ করা কিন্তু আমার জন্য অনেক একটা বড় ব্যাপার হয়ে যাবে। তারপরে যদি কেউ যদি বলতো যে ভাইয়া এইটা করে আমি কম মার্ক পাইছি, তাহলে তো আমি আরো ধুলোয় মিশে যেতাম। এই জন্য আমি এটা বলার সাহস পাইনি। কিন্তু গতকালকের সেই স্যারের ভিডিও দেখে, ফাহাদ স্যারের ভিডিও দেখে আমি শিওর হইলাম যে এক্স্যাক্টলি যেটা হওয়ার সেটাই হবে। অ্যান্সার হবে একটা, কোনোই একাধিক অ্যান্সার হবে না। প্রসেসও একটা, অ্যান্সারও একটা। ওকে, আর কথা না বলে চলছে। আবার এই যে 120-এর কথা ছিল, এইটা এটা হচ্ছে আরেকটা গ্যাঞ্জামের বিষয়। এইখান থেকে তুমি এই সিদ্ধান্তে যেতে পারো যে যে ভর অথবা দৈর্ঘ্য অথবা যাই বলো না কেন যেটা মাপছে, সেটা যদি এটা আমার ঠিক মনে নেই যে এটা ভর ছিল নাকি অন্য কিছু, তো এটা যদি ভর হয় তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে সে এই 0.5 ইন্টু 2, অর্থাৎ এটা হচ্ছে 1, এই 1 গ্রামের কম ভরে কোনো কিছু মাপতে পারবে না।
এইটার ডেফিনেশন এইটাই, যে এইটার সিগনিফিকেন্স, যে এইটা দ্বারা আসলে কি বোঝায়। এইটা দ্বারা বোঝায় তার হচ্ছে, এটা হচ্ছে তার চূড়ান্ত ত্রুটি। আর চূড়ান্ত ত্রুটিটা হয় তার যে সে ন্যূনতম যেটা মাপতে পারবে তার অর্ধেক, ন্যূনতম যা মাপতে পারে তার অর্ধেক হয় এই চূড়ান্ত ত্রুটি। কেন হয় সেটা দেখাই। দেখো, এটা হচ্ছে আমার 1-এর ঘর, এটা 2-এর ঘর, এটা 3-এর ঘর, এটা 4-এর ঘর, এটা 5-এর ঘর, এটা 6-এর ঘর। কেউ যদি এই পর্যন্ত আসে তার মানে সে শিওর যে সে 5-এ আসছে, তাই না? এখানে তো 1 সেন্টিমিটার, এটা যদি মনে করো সেন্টিমিটার, সে 1 সেন্টিমিটারের কম কোনো কিছু মাপতে পারছে না, তাই না? সে যদি এখানে আসে তাহলে সে তো মাপতে পারবে না। কিন্তু দেখো তার ভরটা, তার ত্রুটিটা কতটুকু হতে পারে। সে এখানে থাকলে বলতে পারবে 5, এখানে থাকলেও তার চোখের ভুলের কারণে সে বলতে পারবে 5, এখানে থাকার কারণেও সে চোখের ভুলের কারণে বলতে পারবে 5। কিন্তু যখন এখানে চলে যাবে তখন কি আর সে 5 বলবে? কারণ 5-এর যে দৌরত্ব, 5-এর দৌরত্বতেই অর্ধেক পর্যন্তই শেষ হয়ে গেছে। এখন যেটা এদিকে চলে যাবে সেটা হয়ে যাবে 6-এর কাছাকাছি, তখন হয়ে যাবে 6 প্লাস মাইনাস সামথিং। ওকে, সে যখন এখানে থাকবে অথবা এখানে থাকবে, এই অর্ধেক পর্যন্ত থাকবে, সেটা থাকবে 6-এর কাছাকাছি। সে তখন এটাকে চোখের ভুলের কারণে 6 ধরে নিতে পারে। অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা হবে, সে যদি এইটুক পর্যন্ত মাপে, দেখো সে এইটুক মাপছে, এটা একটা আলাদা একটা বস্তু মনে করো, এটা পুরোই আলাদা একটা বস্তু। এই বস্তুটা সে মাপতে গেলে, সে বলতে পারে এই বস্তুটার দৈর্ঘ্য হবে 6 প্লাস মাইনাস সামথিং। সে কিন্তু 5-এর সাথে আর তুলনা করবে না, আর 5-এর সাথে তুলনা নেই মানে তাকে এখানটা, এই যে এই 5-এর যে অর্ধেক ঘরটা, এই 5-এর অর্ধেক ঘরটা অতিক্রম করে যেতে হয়েছে। এখন 5 আর 6-এর অর্ধেক ঘর বলতে কি বোঝাচ্ছি? এটা হচ্ছে 5.5 আর এটা হচ্ছে 5.6 অধিক। তাহলে এটা রেঞ্জ কত? 0.5। এইদিকে এটা রেঞ্জ কত? এটাও 0.5, কারণ এটা ন্যূনতম হচ্ছে, ন্যূনতম যেহেতু এখানে 1। এখন সে যদি এইদিকে যায়, এইদিকে কি বর্ণা, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, অনেকে কমপ্লেইন করতেছে। আচ্ছা, এটা তাদের তাহলে নিজস্ব নেটের প্রবলেম। আমার এখানে সবসময় আজকে 15 থেকে 20 এমবিপিএস দেখাচ্ছে। গতকালকেও অনেকে বললো যে ভিডিও দেখা যাচ্ছে না, কিন্তু লেখাগুলো একটু বড় করো, লেখাগুলো একটু বড় করো। ভিডিওটা কি আচ্ছা, হইতেছে মানে মাঝে মাঝে ঘোলা হয়ে যেতেছে, বুঝছো? একবার ক্লিয়ার হয় আবার মানে ঘোলা হয়, ফোকাস সরে যাচ্ছে। ফোকাস চলে যাচ্ছে। কিন্তু এখানে ফোকাস করে কিভাবে নেয়? আমি তো এর আগে তো এরকম হয় নাই কখনো। আচ্ছা, ক্যামেরাটা দরকার হয় পরের বার একটু সামনে নিয়ে যাবে, হয়তো তখন ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন এখন ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে ফোকাসটা সরে যায়, বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তোমরা শুধু আমার কথাগুলো ফলো করার চেষ্টা করো। আর এটা মানে এটা আসলে বোঝার জিনিস, তোমাকে এখন তো আর অ্যান্সার একদম পুরোপুরি অ্যান্সারে চলে যায়নি, তোমাকে বুঝাচ্ছি যে কিভাবে এখানে 0.5 এর কাজটা করতে হবে। 0.5টা আসলে তোমাকে কেন দিছে। তো এইটুক জিনিস আশা করি ক্লিয়ার, যে 0.5 বলতে আসলে কি বোঝায়। এইটাও তোমাকে দিছে তোমার বুঝার সুবিধার্থে। তোমার বুঝার সুবিধার্থে দিতে গিয়ে তোমরা এই মানগুলো নিয়েও অনেক বেশি কনফিউজড হয়ে গেছো, আমি নিজেও হয়েছিলাম যে এগুলো আসলে কেন দিছে। তো ধীরে ধীরে এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। তো এখন দেখো তোমার কি হবে। তোমাকে বলছে তোমার ত্রুটি কত। আমার যে নির্ণীত মান, আমার নির্ণীত মান বলতে আমি কি কি মান পাইছি? আমি পাইছি এই যে 75 পাইছিলাম, তারপর 65 নিয়ে আমি এটা মেপে পাইছিলাম। আবার আমি কি পাইছিলাম? আমি এখানে যে ভরটা পাইছিলাম, এগুলো হচ্ছে আমার নির্ণীত মান। আমি কি ঠিক বললাম? আমার নির্ণীত মান এগুলো নয় কি? আমাকে 1 সেকেন্ড একটু সময় দাও, আমি কোশ্চেনটা আরেকবার বের করি। দেখো, প্রথমে আমি কাগজ নিয়েছিলাম কয়টা? প্রতিটা কাগজের আমি কাগজ নিয়েছিলাম 10টা, তাই না? আমি আগে নিয়েছিলাম 10টা কাগজ। ওকে, এখন 10টা বোর্ডটা কাগজ দেখা যাচ্ছে না, হ্যাঁ, বোর্ডটা দেখা যাচ্ছে না তো। ক্যামেরা কি উল্টে গেছে তাহলে? দেখো না, বোর্ডটা। ক্যামেরা অফ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এখন দেখা এখন যাচ্ছে? এখন ঠিক আছে। হুম। তাহলে দেখো, আমি কাগজ নিচ্ছিলাম, কাগজ নিয়েছিলাম 10টা। প্রতিটা কাগজের দৈর্ঘ্য কত? প্রতিটা কাগজের দৈর্ঘ্য হচ্ছে
75, আর প্রতিটা কাগজের প্রস্থ কত? প্রতিটা কাগজের প্রস্থ হচ্ছে 65। তাহলে আমি এই 10টা কাগজ যদি পাশাপাশি এভাবে সাজাই, 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? 9 10, এই 10টা কাগজ যদি সাজাই, এটা হবে 65, এটা হবে 65, এগুলো প্রত্যেকটাই হবে 65। তাহলে আলটিমেটলি এটা কত হবে? এইটুক, এইটুক অবশ্যই হবে 65 ছিল যেহেতু 650, 650 সেন্টিমিটার। একইভাবে বর্ণ আমি বোর্ড দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমার ক্যামেরা তো অনই আছে, বোর্ড তাহলে দেখা না যাওয়ার কারণ দেখি আরেকবার। এখন হ্যাঁ ঠিক আছে, কিন্তু ঘোলা হয়ে যায় মাঝে মাঝে, ফোকাস চলে যাচ্ছে, বুঝছো? হ্যাঁ, ফোকাসটা করে কিভাবে সেটাই তো আমি ঠিক বুঝতে পারতেছি না। আমি তো এখানে স্ক্রিনে ক্লিক করতেছি কিন্তু ফোকাসের কোনো অপশন পাচ্ছি না। আচ্ছা কন্টিনিউ করো, দেখি কি হয়, কন্টিনিউ করো। আজকে ডিস্টার্ব হচ্ছে এমন, এটাকে তো ফোকাসের কোনো প্রবলেম দেখিনি আমি। আচ্ছা, এবার যদি আমি নিচে নিচে এভাবে সাজিয়ে যাই, তাহলে নিচে নিচে সাজাইলে আসলে কত আসবে? তখন উপর থেকে নিচে টোটাল যোগফলটা আসবে 750 সেন্টিমিটার, তাই না? তো এই দুটো হচ্ছে আমার নির্ণীত মান, যে আমি যে দুটো মান নির্ণয় করলাম। 8, এই 8 গুলো যেগুলো বলা আছে, এই 120 যা বলা আছে, এই 8 আর 120 তো আমি মাপিনি। 108 আর 120 তো আমার সাথে সম্পর্কিত না। আমার সাথে সম্পর্কিত এই 650, এই 750, কারণ আমি এগুলো মেপেছি। আর আমার সাথে আরেকটা জিনিস সম্পর্কিত, সেটা হচ্ছে এই 10টা কাগজের ভর। এই 10টা কাগজের ভর হচ্ছে আমার সাথে সম্পর্কিত, এছাড়া কিন্তু অন্য কিছু আমার সাথে সম্পর্কিত নয়। আমি ঠিক বললাম কি? দেখো, এবার চিন্তা করো, এবার চিন্তা করো, সে এই 650 সেন্টিমিটার মাপতে গিয়ে কোন জায়গায় বাধার সম্মুখীন হবে। আর বাধার সম্মুখীনটা এমন জায়গায় হবে যে সে আসলে 2 সেন্টিমিটারের কম কোনো কিছু মাপতে পারবে না। তো আমি আগেই বলছি, সে এই যে এখানে যে ছিল, এটা 1, এটা 2, এটা 3, এইখানে সে আর ডিফারেন্স ছিল 1 সেন্টিমিটার। এর এইটুকুর ডিফারেন্স 1 সেন্টিমিটার, তার ত্রুটিটা তাহলে কত হবে? এর ত্রুটিটা হবে এই 0.5, তাই না? এখন এই এটা যদি, আর সূক্ষ্মতম মান হচ্ছে এখানে 1, কারণ 1 এর কম সে মাপতে পারবে না। আর এইখানে সে মাপতে পারবে না 2 এর কম। তাহলে এই ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কত হবে? প্লাস মাইনাস হাফ অফ 2, তাই না? আমি আগেই বলছি যে সে ন্যূনতম যতটুকু মাপতে পারবে, সে ন্যূনতম যতটুকু মাপতে পারবে তার অর্ধেক হবে তার চূড়ান্ত ত্রুটি। তাহলে এখানে এই 2 আর 2 কাটা, এটা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে তার সমস্যাটা হবে কোথায়? তার সমস্যাটা হবে এই 1 মাপতে গিয়ে। অর্থাৎ সে যদি দৈর্ঘ্য মাপতে যায়, তার দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে এই প্লাস মাইনাস 1 সেন্টিমিটারের সমস্যা হবে। এই প্লাস মাইনাস 1 সেন্টিমিটার সে ভুল করতে পারে, এর বেশি ভুল করার চান্স নাই। যখনই 1 সেন্টিমিটারের বেশি কিছু হয়ে যাবে, যখনই মনে করে এই পর্যন্ত 650 আসছে, এই পর্যন্ত 650, এটা হচ্ছে 651, যখনই এটা হচ্ছে 652, মনে করো এটা 652, কারণ সে 2 এর কমটা মাপতে পারবে না। যখনই সে এই মাঝখানের পয়েন্টটা, অর্থাৎ 1 এইদিকে 1, এই মাঝখানের পয়েন্টটা অতিক্রম করে যাবে, তখন সেটা চলে আসবে এই 652 এর রেঞ্জে। সেটা চলে আসবে 652 এর রেঞ্জে, তখন আর এটা 650 এর রেঞ্জে থাকবে না। এই 650 এর রেঞ্জে তার ত্রুটি হবে 1 সেন্টিমিটার। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো, আর তার আসলে শতকরা ত্রুটি কত, সে কতটুকু সূক্ষ্ম, সে কতটুকু সূক্ষ্ম সেটা বের করতে হবে। এটা এটা কি ছিল? এটা প্রস্থ। প্রস্থ নির্ণয়ের ক্ষেত্রে, প্রস্থ নির্ণয়ে শতকরা ত্রুটি, প্রস্থ নির্ণয়ে শতকরা ত্রুটি কত? প্রস্থ নির্ণয়ে আমার শতকরা ত্রুটি হবে 1 ডিভাইডেড বাই কত? আমি কত মাপছি? 650, 650 ইন্টু 100%, শতকরা বলে দিয়েছি যেহেতু, তাহলে এটা কত আসবে? 1000,
1000 ডিভাইডেড বাই 650 আসলে 1.5384 1.538 আমরা এই পর্যন্তই রাখি 3 ঘর আমরা নেওয়ার চেষ্টা করব এত পার্সেন্ট ওকে এটা গেল তো শতকরা ত্রুটি তাহলে ত্রুটি যদি এতটুকু হয় তাহলে সূক্ষ্মতা কত সূক্ষ্মতা বলতে কি বোঝায় নির্ভরতা তাহলে তার সূক্ষ্মতা হবে 100 বিয়োগ এই মানটা 100 বিয়োগ 1.538 এটা পার্সেন্ট তাহলে 100 বিয়োগ 1 এইটা 100 বিয়োগ 1.538 98.462 98.462% এটা হচ্ছে তার সূক্ষ্মতা আবার দেখো হ্যালো হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে কি হ্যাঁ, দেখা যাচ্ছে যে উপরে যে হালকা কালিগুলো না ওগুলো একটু দেখতে সমস্যা হতেছে, ওগুলো একটু ঠিক করে দিতে পারবা? প্রস্থ নির্ণয়ে শতকরা ত্রুটি প্রস্থ নির্ণয় শতকরা ত্রুটি আর এটা হচ্ছে তার দৈর্ঘ্যের ক্ষেত্রে শেষ তার প্রস্থের ক্ষেত্রে আসলে তার কতটুকু ভুল হতে পারে এই হিসাবটা হলো এইটুকু তোমার হাইলাইট করে লেখার প্রয়োজন নেই তোমার কাজ হচ্ছে এইটুকু যে প্রস্থ নির্ণয় শতকরা ত্রুটি প্রস্থ নির্ণয় শতকরা ত্রুটি গেল এটা তোমার একটা অ্যান্সার এটা হচ্ছে তোমার অ্যান্সার 1 ফার্স্ট অ্যান্সার এটা তোমার প্রথম অ্যান্সার এটা প্রথম অ্যান্সার হলে এবার চলে যাচ্ছে পরেরটায় তুমি মাপছোই তিনটা জিনিস দৈর্ঘ্য প্রস্থ এবং ভর তো আমরা প্রস্থ নিয়ে আগে চলে গেলাম তাই না এখন প্রস্থ নিয়ে আগে চলে যাওয়ায় এবার চলে যাবো আমরা কি দৈর্ঘ্যে তোমরা দৈর্ঘ্য মাপছো 750 যেহেতু 75 করে 10 টাকা কাগজ ছিল তুমি এইটাই তুমি মাপছো তাহলে 750 ইন্টু 1 সেন্টিমিটার ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য নির্ণয়ে দৈর্ঘ্য নির্ণয়ে শতকরা দৈর্ঘ্য নির্ণয় শতকরা ত্রুটি কত চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই তোমার পরিমাপকৃত মান 750 এটার সাথে কত যেহেতু শতকরা হিসাব করতেছি তাহলে এটা 100% তাহলে 1000 ডিভাইডেড বাই 750 1000 ডিভাইডেড বাই 750 চলে আসে 1.33 1000 ডিভাইডেড বাই 1.33 তাহলে এখন 100 বিয়োগ 1.33 এটা আসে 98.67 তাহলে অতএব এখানে দৈর্ঘ্য নির্ণয় এই কথাটা আবার লিখবো অতএব দৈর্ঘ্য নির্ণয় সূক্ষ্মতা দৈর্ঘ্য নির্ণয় সূক্ষ্মতা কত 100 বিয়োগ 1.33% ইকুয়াল টু 98.67 ওকে এটাও ক্লিয়ার এখন আসবো আমরা ভরে আমরা ভর কতটুকু মাপছি আমরা ভর কতটুকু মাপছি এবার সেটার সাথে তুলনা করব আমি তোমাদেরকে একটু করে সময় দিচ্ছি কারণ তোমরা যদি লেখাটা বুঝতে না পারো তাহলে একটু স্টেবল থাকলে লেখাটা বুঝতে পারবা ক্যামেরা অফ হয়ে গেছে। ক্যামেরা আবার অফ হয়ে গেল হায় রে কোশ্চেন বের করলে তাহলে ক্যামেরা অফ হয়ে যাচ্ছে এক সেকেন্ড ভাইয়া ভাই এখন ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে, দেখা যাচ্ছে। এটা তাহলে বুঝলাম এরপরে দেখো এর আগে কি পাইছি 10টা কাগজের ভর তাই না 10টা কাগজের ভর আমরা নির্ণয় করছিলাম কত 780 গ্রাম ভর 10টা কাগজ 10টা কাগজ আর 10টা কাগজের ভর বের করার পর আমরা আমাদের
মানে আমাদের সীমাবদ্ধতা কি ছিল? আমাদের সীমাবদ্ধতা ছিল আমরা 20 গ্রামের কম কোথাও মাপতে পারবো না। তো আমি আগেই বললাম যে যার কম মাপতে পারবো না তার অর্ধেক হবে আমাদের চূড়ান্ত ত্রুটি 10 গ্রাম। তাহলে আমাদের 10 গ্রাম হচ্ছে চূড়ান্ত ত্রুটি। সেক্ষেত্রে আমরা যদি মাপতে যাই তাহলে আমরা বড় জোর কম বেশি 10 করতে পারবো। আমরা বড় জোর আমরা মাপতে গেলে হয় এটা 770 হবে অথবা 790 হয়ে যাবে ভরটা। এর বেশি অথবা এর কম কিন্তু হওয়ার সুযোগ নেই। তাহলে এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। তাহলে ভর নির্ণয়ে কত কটা ত্রুটি? কতটা ত্রুটি? এই যে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইনটু 1000 100%। আচ্ছা আরেকটা কথা, আমি একটা মনে হয় শূন্য আগেরটায় কম দিছিলাম, এখন দেখে মনে পড়লো যে দৈর্ঘ্য যখন ছিল, দৈর্ঘ্যর এখানে তো যেহেতু 10টা কাগজ ভাবছি, প্রতিটা কাগজের ক্ষেত্রে এক এক করে সমস্যা হইতো। তাহলে এখানে হতো 10 ডিভাইডেড বাই 780 গুণন 100%। এটা হতো এর দৈর্ঘ্য নির্ণয়ের ত্রুটি। আর প্রস্থ নির্ণয়ের ত্রুটি হতো 10 ডিভাইডেড বাই এই যে 10টা কাগজ যেহেতু ভাবছি, তাহলে এখানে হতো 10 ডিভাইডেড বাই 780 না সরি 750। প্রস্থ বরাবর হতো 650 গুণন 100%। দেখি আরেকবার চেক করে দিই। 1000 ডিভাইডেড বাই 750, 100 ডিভাইডেড বাই। আমি আগের বার এই যে এই একটা শূন্য মিস করে গেছিলাম, এইটা ফলো করিও। একটা শূন্য আর কি মানে তালে লিখতে ভুলে গেছি। অ্যানসার ঠিকই ছিল, শুধু ইয়াটা লিখতে ভুল করছি। আচ্ছা এইবারটা দেখার চেষ্টা করো কত বড় ত্রুটি হচ্ছে আমাদের। 10 গ্রাম মোট পরিমাপকৃত মান হচ্ছে 780, তাই না? 780 যদি হয় তাহলে এটা হবে 10 ভাগ 780, সরি 1000 ভাগ 780, এটা হবে 1.28। 1.28%। এটা হচ্ছে আমাদের ত্রুটি। তাহলে ত্রুটি যদি হয় তাহলে নির্ভুলতা বা সূক্ষ্মতা হচ্ছে, নির্ভুলতা হবে আমাদের 100 ডিভাইডেড বাই 1.28%। এটা হচ্ছে, ক্যালকুলেটরে দেখি কোনো এনার্জি নেই। 98.72। এটা তাহলে এত পার্সেন্ট নির্ভুল। আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হইলো। আমি চিন্তা নেই, তোমরা যদি এই জিনিসগুলো বুঝে থেকে থাকো তাহলে আমি পরবর্তীতে আজকেই লিখে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের বোর্ডে। আর অ্যাসাইনমেন্টের কিছু কথা আমাকেও আর কি অনেকে জিজ্ঞাসা করছো যে কিভাবে লিখতে হয়। আসলে লেখাটা তোমার ব্যাপার, তুমি কিভাবে উপস্থাপন করবা এটা পুরোপুরি তোমার ব্যাপার। তোমার অ্যাসাইনমেন্ট তুমি যতটা পারবা আকর্ষণীয় করার চেষ্টা করবা, তোমার যতটুকু সামর্থ্য আর কি। খুব বেশি ডিজাইন করার প্রয়োজন পড়ে না, তুমি তোমার আনসার থাকলেই হলো। আর বেশি রঙিন কলম ইউজ করার দরকার নেই। আমি নিজে যেভাবে লিখি সেটাই বলি, আমি প্রশ্ন তুলি না, কিন্তু যেই হিন্টস গুলা দেওয়া থাকে সেই হিন্টস গুলা তোলার চেষ্টা করি। তো হিন্টস বলতে যেমন তোমাকে একটা জিনিস ব্যাখ্যা করতে বলছে, ওই ব্যাখ্যার উপরে পয়েন্টটা তুলে নিলাম, এরপর বাকিটা একবারে এক কালি দিয়ে লিখে যাই, ওই হিন্টসটা শুধু অন্য কালি দিয়ে লিখি। তো তোমরা তোমাদের মতো করে ইচ্ছা মতো লিখতে পারো, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তোমার কাজ হচ্ছে অ্যান্সারটা তোমার খাতায় রাখা, সঠিক অ্যান্সারটা তোমার খাতায় রাখা। আবার অনেকে এইটা বলো যে ওখানে যে ধাপগুলো দেওয়া আছে, অর্থাৎ ছক করে যা যা দেওয়া আছে, ছকের প্রতিটা পয়েন্টই থাকতে হবে না, এমনটা না। তোমাকে ওগুলো বুঝাইছে যে এই কাজটা করার ক্ষেত্রে তুমি কি কি জিনিস ব্যবহার করবা। এখন যে জিনিসটা তুমি ব্যবহার করছো, এখন এই যে এই গোটার জিনিসটা করার ক্ষেত্রে তোমার 1 কেজি ইজ ইকুয়াল টু 1000 গ্রাম, এই জিনিসটা লাগছে। তো তোমাকে গ্রিডে এখানে তুলে দেওয়া
গ্রিডে এখানে তুলে দেওয়া থাকতে হবে, গ্রিড না এটা আসলে কি জানি নামগুলো, যে কি কি লাগবে উপরে এখানে লেখা থাকে ওটা সাইডে, অ্যাসাইনমেন্টের সাইডে। তো তোমাকে এটা কি কোথাও বলছে যে এই যে তোমার ভরের একক গুলা জানতে হবে, মানে 1 কেজি ইকুয়াল টু কত, 1 কিলোগ্রাম 1 ডেকা ইত্যাদি ইত্যাদি, এসব তো তোমাকে জানতে বলে নাই। তোমার যেটা লাগবে তোমাকে এই জিনিসগুলো এখানে তুলে দেওয়া। আবার এমন কিছু জিনিসও তোমাকে তোমার এখানে ব্যবহার হতে পারে যেগুলো এখানে দেওয়া নাই। তোমাকে তোমার যে অঙ্কটা দিছে সেই অঙ্কটা অথবা যে যে টাস্কটা তোমাকে দিছে সেই টাস্কটা তুলে ধরা তোমার কাজ। এই জিনিসগুলো যে প্রত্যেকটাই এখানে আসতে হবে এমনটা কিন্তু নয়। তোমাকে একটা জিনিস মিসিং হতেই পারে অথবা এক্সট্রা জিনিস ঢুকতেই পারে। তোমার এই যদি ফুলফিল থাকে তাহলে তুমি তোমার এক্সাক্ট মার্ক পেয়ে যাবা। আমার কথা বুঝতে পারছো? কেউ এখন 2-3 লাইন জাম্প দিয়ে লিখতেই পারে, তার জন্য কি তার মার্ক কাটবে? কখনোই তার মার্ক কাটবে না। ওকে, তো অ্যাসাইনমেন্ট নিয়ে আপাতত এইটুকুই কথা ছিল। আমি তাহলে চেষ্টা করব আমার অ্যাসাইনমেন্টটা সলিউশন করে তোমাদেরকে দিয়ে দেওয়ার। সলিউশন তো হলেই মানে এখন যেটা হলো সেটা বোঝার জন্য, আর খাতায় কিভাবে লিখবে সেটা আমি না হয় লিখে পাঠিয়ে দিব। সেটাই পুরোপুরি কপি করবা না অবশ্যই, কিছু কম অথবা কিছু বেশি করে তারপর লিখবা। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকার জন্য। থ্যাংক ইউ, টাটা। রেকর্ডটা তাহলে অফ করে দেন। আচ্ছা, ঠিক আছে। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে তোমরা ডিজাইনের দিকে ফোকাস না করে অ্যাকুরেসি দিকে ফোকাস করো, বুঝছো? আচ্ছা, সবাই তাহলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।